গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করা হয়। পিনাকি ভট্টাচার্য বলেছেন, যদি কেউ ৩২ নাম্বারের জন্য কারো গায়ে হাত দেয় তাহলে আমি ডুন দিয়ে শেখ মুজিবের মাজার গোপালগঞ্জ উড়িয়ে দেব। গোপালগঞ্জ উড়িয়ে দেওয়ার জন্য উনি ঘোষণা দিয়েছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য। দেশের চলমান অস্থিরতা নিয়ে দেশবাসীকে বার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আহ্বান জানিয়েছেন অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও কাদা ছোড়াছুড়ি বন্ধের। নাহিদ ইসলামের পদত্যাগের পর নতুন গুঞ্জন রটেছে চারদিকে। অনেকে বলছেন ডক্টর ইউনূসের পরামর্শেই পদত্যাগ করতে পারেন নাহিদ। এর পেছনে গভীর রহস্য রয়েছে। কি সেই রহস্য? আমাকে জানানো হলো যে বিরাট দরবার হলে গোলাগুলি হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আমার গাড়ি পাশে ছিল, আমি গাড়িতে উঠে দ্রুত আমি ধানমন্ডি ক্যাম্পে চলে আসি। ধানমন্ডি একটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল, যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত। শেখ হাসিনাকে ফোন করেছে শাকিল সাহেব যে এরা বিদ্রোহ করেছে, বাঁচান আপনি। পরের দিন এত বড় হত্যাকাণ্ড হলো, অথচ একজন প্রাইম মিনিস্টার আসলেন আগের দিনে। দেশের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর কালো অধ্যায় পিলখানা হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের আগের দিন 24 ফেব্রুয়ারি প্যারেডে উপস্থিত ছিলেন হাসিনা। গতকালকে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, বুঝলে বুঝ না বুঝলে তেজপাতা। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলছেন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে, মানে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে, যে আপনারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই সবাই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এর আগে গেল 17 ফেব্রুয়ারি মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠন আনার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের 2019-20 সেশনের আবু বাকের মজুমদার, সমন্বয়ক আব্দুল কাদের সহ আন্দোলনের অগ্রভাগে থাকা এক দল শিক্ষার্থী। তারা স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট প্রতিপাদ্য সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে স্বতন্ত্র নতুন সংগঠন গড়ার ঘোষণা দিয়েছিলেন। এতে কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। এছাড়া সংগঠনটির সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসসির দায়িত্ব পেয়েছেন, আর মুখপাত্র হয়েছেন আশরাফা খাতুন। অন্যদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদের। পাশাপাশি সদস্য সচিব হিসেবে মহির আলম, মুখ্য সংগঠক হিসেবে হাসিব আল ইসলাম ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা রিদি। দেশের চলমান অস্থিরতা নিয়ে দেশবাসীকে বার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আহ্বান জানিয়েছেন অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও কাদা ছোড়াছুড়ি বন্ধের। অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ নিয়ে ব্যাপক আগ্রহ চলছে আন্তর্জাতিক মহলে। মঙ্গলবার সেনাপ্রধানের দেয়া এই বক্তব্য অত্যন্ত গুরুত্বসহ প্রচার করেছে ভারত, পাকিস্তানের গণমাধ্যমগুলো। দেশগুলোর প্রথম সারির প্রায় সব গণমাধ্যমেই উঠে এসেছে সেনাপ্রধানের বক্তব্য। তবে বরাবরের মতোই ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এমন খবরে যোগ করেছে বাড়তি উত্তেজনা। তবে ভারত এবং পাকিস্তানের গণমাধ্যমে ভিন্ন ভিন্ন অবস্থান থেকে এই সংবাদকে পরিবেশনের প্রবণতা লক্ষ্য করা গেছে। মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মহাখালীর রাওয়া ক্লাবে পিলখানায় সংগঠিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী শহীদ অফিসারদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেছেন সেনাপ্রধান। সেখানেই নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, মারামারি বন্ধ করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি। তা না হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ
খুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। 32 নাম্বার যেই হাত দিয়ে যেই হাতুড়ি দিয়ে ভেঙ্গেছে তাদের হাত পা ভেঙ্গে দেওয়ার জন্য শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। সেরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও শুনে ডাক্তার পিনাকি ভট্টাচার্য বলেছেন, যদি কেউ 32 নাম্বারের জন্য কারো গায়ে হাত দেয় তাহলে আমি ঢুন দিয়ে শেখ মুজিবের মাজার গোপালগঞ্জ উড়িয়ে দেব। গোপালগঞ্জ উড়িয়ে দেওয়ার জন্য উনি ঘোষণা দিয়েছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য। এই দুইজনের কথোপকথন নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলেছে বিভিন্ন ধরনের আলোচনা। প্রিয় দর্শক, আপনাদেরকে এই দুইজনের কথাগুলা তুলে ধরব একটি অডিও ভিডিওর মাঝে, আপনারা এখন শুনতে পাবেন আমাদের কাছ থেকে। একজনের যদি কিছু হয় আমি টুঙ্গি পাড়া ড্রোন উড়াই দিয়া একবারে সাফা করে দেব। 32 নম্বর যে হাত দিয়ে হাতুড়ির পিঠে ভেঙেছে আর ওই ট্রাক্টর চালিয়েছে, তাদের ওই হাত দিনের মতো এমন করে দিতে হবে যে প্রতি মুহূর্তে হাতের দিকে তাকিয়ে এটা যেন মনে করে যে এই হাত দিয়ে 32 নম্বর ভেঙেছে। এটা পারবে কি তোমরা? সেটা আমাকে বলো এবং এটা আমি চাই। সকলের ছবি আছে, খুঁজে খুঁজে বের করো কে কোথায় বেঁচে থাকবে সারা জীবন আরো হাত দেখবে। এটাই আমি চাই, আর কিছু চাই না। হাসিনাকে ফোন করেছে শাকিল সাহেব যে এরা বিদ্রোহ করেছে, বাঁচান আপনি। পরের দিন এত বড় হত্যাকাণ্ড হলো, অথচ একজন প্রাইম মিনিস্টার আসলেন আগের দিনে। দেশের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর কালো অধ্যায় পিলখানা হত্যাকাণ্ড। 2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। কিছু বিপদগামী সৈনিকের বর্বরতার শিকার হন 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন। স্বৈরাচার হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের মাত্র 50 দিনের মাথায় সংগঠিত হয় পিলখানা হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের আগের দিন 24 ফেব্রুয়ারি প্যারেডে উপস্থিত ছিলেন হাসিনা। তার ঠিক একদিন পর এমন ভয়াবহ হত্যাকাণ্ড নিয়ে আছে অনেক প্রশ্ন। 25 তারিখে গার্নেজ হয়েছে, 24 তারিখে তখনকার প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা সেই প্যারেড রিভিউ করেছে। আপনি জানেন যে সর্বোচ্চ যে নিরাপত্তা আমাদের দেশে কেউ পায় সে হলো প্রাইম মিনিস্টার, তারপর কিন্তু প্রেসিডেন্ট। তাহলে এখানে প্রশ্ন থেকে যায় না যে একজন পরের দিন এত বড় হত্যাকাণ্ড হলো, অথচ একজন প্রাইম মিনিস্টার আসলেন আগের দিনে। এটাকে বলি আমরা নিরাপত্তা স্ক্যান, সিকিউরিটি স্ক্যান। কোথাও ধরা পড়লো না এত ষড়যন্ত্র, এত নিরাপত্তা। এই যে সিকিউরিটি এজেন্সিজ আছে, ডিজিএফআই আছে, এনএসআই আছে, কেউ কোথাও না। সে সময় পিলখানায় বিডিআর হাসপাতালের অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল এস এম আব্দুল সালাম। ভাগ্যক্রমে সেদিন বেঁচে গেলেও বয়ে বেড়াচ্ছেন সেই দুঃসহ স্মৃতি। আমি যেহেতু লেফটেন্যান্ট কর্নেল, তো সব ফুল কর্নেল হলো ইয়ের সেক্টর কমান্ডার, তো সবাই বেশ তো সারা দেশ থেকে আসছে। তা আমার অবস্থানটা মাঝামাঝি চলে গেছে, বেশ দূর এই ইয়ের থেকে। যাই হোক, এটা বারবার শুনেছেন, এই জন্য শর্ট করে দিচ্ছি যে একজন ঢুকলো, তারপরে হইচই করে সবাই দাঁড়িয়ে গেল। একটা না দুটো বুলেটে নিয়ে শুনছি। আমি কিন্তু ধারণা করছি, আমি আমার পয়েন্ট অফ ভিউতে বলছি যে আমি কিছু দেখছি না, আমি তো কাছে না। সবাই বেরিয়ে যাচ্ছে, অফিসাররা বেরিয়ে যাচ্ছে শহীদ নূর মোহাম্মদ রাইফেল স্কুলের সামনে মাঠ। আমার এইটা ধারণা হয়েছে যে গুলির শব্দ হলেও ডিজিরে হয়তো মেরে ফেলছে, কিন্তু তখনও মারেনি, পরে জানলাম। ওখানে যাওয়ার পর দেখলাম যে ওই বাঁশের লাঠি আছে না, যেগুলোর উপর ওই ফ্ল্যাগ লাগানো হয়েছে, ওই বিজয়ের সবটা, ওই বাঁশের দিয়ে অফিসার স্ক্যাটার্ড ওয়েতে অফিসারদের মারতেছে। সো আমি চেষ্টা করলাম করার, বাঁচার। তো মারছে। এর মধ্যে একটা সোলজার, আমার এই ইউনিটের সোলজার, ও হয়তো নতুন, একদম নতুন আসে, বাচ্চা সোলজার, ও এসে আমার উপর ঝাঁপিয়ে পড়লো যে স্যারকে মারবেন না, স্যার তো কিছু করেন নাই। তো ওকে মারতেছে। তারপর আমি যে তুমি সরে যাও। তারপর আমি এটা ধরলাম যে কেন মারতেছ? বলে তোরা আমাদের ডাল ভাতের পয়সা খেয়েছো, তোরা আমাদের সব কিছু খেয়েছো, তোরা রেশন খেয়েছো। তো আমি বললাম ডাল ভাতের সাথে আমি জড়িত না, আর তারা তোমাদের রেশন তো, এইটুকু কথা বলতে পারছি না। তুই অফিসার, এটা বলার কারণ আছে। অনেকে বলে না যে অমুকরে মারে নাই, এখানে অফিসারদের কিলিং করতে বলা হয়েছে। দেশের বেশিরভাগ মানুষ ভাবছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি হয়তো আগামী নির্বাচনে জিতবে, আর খালেদা জিয়া কিংবা তার পুত্র তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী। তবে নাহিদ ইসলামের পদত্যাগের পর নতুন গুঞ্জন রটেছে চারদিকে।
অনেকে বলছেন ডক্টর ইউনূসের পরামর্শেই পদত্যাগ করতে পারেন নাহিদ। এর পেছনে গভীর রহস্য রয়েছে। কি সেই রহস্য? বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে পদত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র দিয়েছেন। বিষয়টি নিয়ে নানানজনে নানান মতামত ব্যক্ত করেছেন। তবে একজনের মন্তব্য বিশেষভাবে বলতে হবে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শফিকুল আলম লিখেছেন, দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলাম। তিনি বলেন, তার বয়স মাত্র ২৬ এবং ইতিমধ্যে একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহ নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের রাজনীতিতে আরও কয়েক দশক বড় বৈশিষ্ট্য হয়ে থাকবেন। আরও লিখেছেন, আর আল্লাহ জানে একদিন সে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। তার এমন কথা দিয়ে মূলত অনেকে রহস্য খুঁজে পাচ্ছে। অনেকে ভাবছেন ডক্টর ইউনূসের পরামর্শে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতেই হয়তো নাহিদ পদত্যাগ করে রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, যাতে আগামী নির্বাচনে লড়তে পারেন। এতে ইউনূস সাহেবের লাভ কি? এ নিয়ে অনেকে কথা বলছেন। তারা ভাবছেন নাহিদ প্রধানমন্ত্রী হলে ইউনূস সাহেব রাষ্ট্রপতি হতে পারেন। এসব কতটা ফলে তা ভবিষ্যতে দেখা যাবে। আপাতত জানিয়ে রাখি, শেখ হাসিনা সরকারের পতনে বিএনপির যে সকল নেতাদের মধ্যে সবচেয়ে বেশি রাতারাতি ভাগ্য বদলে গেছে, এর মধ্যে ওয়ান অ্যান্ড অনলি আলোচিত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি থেকে এখন তিনি প্রকাশ্যে ঘুরছেন। রাজনীতির মাঠে তিনি নেমেছেন। আর মাঠে নেমেই এই মুহূর্তে বিএনপির জন্য সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত হচ্ছে বর্তমান সরকার। ইভেন সরকারের পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দল আসছে তারা মাঠে নেমে প্রথম দিনই লুৎফুজ্জামান বাবর যেই বক্তব্য দিয়েছেন, বোঝা যাচ্ছে যে 16-17 বছরেও তার ওই যে উই আর লুকিং ফর শত্রুজ, ওই স্পিড ব্যানার্জিটা কোনো অংশে কমে নাই। গতকালকে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, বুঝলে বুঝ না বুঝলে তেজপাতা। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলছেন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে, মানে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে, যে আপনারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। কথা কিন্তু সত্য। সারা দেশ এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই বাজে একটা অবস্থায় আছে। তো তিনি বলছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও আপনারা সামলাতে পারছেন না। নিম্ন আয়ের মানুষ হিমশিম খাচ্ছে। তাই দ্রুত নির্বাচন দিয়ে আপনারা সম্মানের সহিত বিদায়। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।